আমার চুলগুলো সুন্দর না মাস্টার সাহেব? হ্যাঁ, খুব সুন্দর, কিন্তু তাহলে আর সমস্যার কথা বলছেন কেন? যার এত সুন্দর চুল থাকে তার কি কোনো সমস্যা থাকতে পারে? খোকন মাস্টারের বুকের ভেতরটা হিম হয়ে যায়। সে আর কোনো কথা না বাড়িয়ে বেরিয়ে আসে। ক্যামরুল, আর এগিয়েও না, সন্ধ্যা হয়ে গেল বলে। চলো বাড়ির দিকে যাই। কেন জলিল ভাই, ভয় পাচ্ছ নাকি? দিনের আলো তো এখনো পুরোপুরি যায়নি। ভয় না, সাবধানতা। তুমি তো শহরে থাকো, গ্রামের সব খবর রাখো না। এই পথের শেষ পাতায় কি আছে জানো? কি আছে? ওই তো ভাঙা জমিদার বাড়িটা ছাড়া তো আর কিছু দেখি না। ছোটবেলায় কত খেলেছি ওখানে। ছোটবেলার কথা আর এখনকার কথা এক না কামরুল। ওই বাড়ি এখন অভিশপ্ত। ওখানে এক শাকচুন্নি থাকে, তার ফাঁদে পড়লে জীবন শেষ। তোর জলিল ভাই, তুমিও ওসব পুরনো কিচ্ছা বিশ্বাস করো? শাকচুন্নি, পেতনি, এসব এই যুগে কেউ মানে? যখন নিজের চোখে দেখবে বা আপন কাউকে হারাবে তখন বুঝবে। এই যে ভাঙা বাড়িটা দেখছো, এটা ছিল জমিদার জব্বার চৌধুরীর। যেমন লোভী লোক ছিল, তেমনই ছিল তার রাগ। হ্যাঁ, দাদুর কাছে শুনেছি খুব অত্যাচারী ছিল নাকি। অত্যাচারী তো ছিলই, তার চেয়ে বেশি ছিল তার মনের সন্দেহ। তার বেগম বিমলা বানু ছিলেন পরীর মতো সুন্দর। আর তার চুল, আহা! গ্রামের বুড়োরা বলে অমন চুল নাকি তারা জীবনেও দেখেনি। ঘন কালো, কোমর ছাড়িয়ে যেত। বাহ, তাহলে তো ভাগ্যবতী ছিলেন। ওই চুলই তার জন্য দুর্ভাগ্য ডেকে এনেছিল। জমিদার ভাবতো ওই চুলের জন্য বুঝি অন্য পুরুষরা তার বেগমের দিকে নজর দেয়। একদিন সামান্য কি নিয়ে যেন ঝগড়া হলো, আর রাগের মাথায় জমিদার নিজের হাতে কি? বিমলা বানুকে শেষ করে দিয়েছিল। তার সেই গর্বের চুল ধরে নাকি তাকে মেরেছিল। তারপর লাশটা গুম করে দিয়েছিল বাড়ির পিছনের ওই গভীর কুয়োটায়। বলো কি? তারপর পুলিশ বিচার কিছু হয়নি? আরে তখন ছিল জমিদারের যুগ, তার কথাই ছিল আইন। সে যা বলেছে সবাই তাই মেনে নিয়েছে। বলেছে অসুখে মরেছে, কিন্তু সত্যিটা কি চাপা থাকে? অন্যায়ভাবে মৃত্যু হলে তো আত্মা শান্তি পায় না। বিমলা বানুরও পায়নি। মানে তুমি বলতে চাইছো? হ্যাঁ, সে এখন ওই বাড়িতেই থাকে, শাকচুন্নি হয়ে। তার সব রাগ, সব অভিমান গিয়ে পড়েছে ওই চুলের ওপর। যে চুল ছিল তার অহংকার, সেটাই এখন তার ফাঁদ। কিরকম ফাঁদ? আমাবস্যার রাতে বা নির্জন দুপুরে নাকি ওই বাড়ির শেওড়া গাছে তাকে চুল আশ্রাতে দেখা যায়। যে ওই চুল দেখে এগিয়ে যায় সে আর ফিরে না। তার লাশ পাওয়া যায় কুয়োর ধারে, গলায় ফাঁসের মতো সরু কালো দাগ। আজব কথা, এসব কি সত্যি? তোমার মনে নেই গত বছর নাসির ছেলেটা উধাও হয়ে গেল? শহরে কাজ করত, ছুটিতে বেড়াতে এসেছিল, বন্ধুদের সাথে বাজি ধরেছিল ওই শেওড়া গাছ থেকে ফল পেড়ে আনবে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ওর লাশ তো। হ্যাঁ, ওই কুয়োর পাশেই পাওয়া গিয়েছিল। গলায় ঠিক ওরকমই দাগ ছিল। এখন বুঝলে কেন আমি তোমাকে ফিরতে বলছি? চলো, আর এক মুহূর্ত এখানে থাকা ঠিক না। শিমু, মা আমার, আর কতক্ষণ চুল নিয়ে বসে থাকবি? বিকেল হয়ে গেছে, চুলগুলো বেঁধে ফেল। মা, তুমি এত চিন্তা করো কেন বলো তো? নিজের চুলের একটু যত্ন নেব, তাতেও তোমার ভয়? যত্ন নিবি ভালো কথা, কিন্তু এভাবে চুল খুলে উঠোনে বসে থাকিস না, মানুষের নজর লাগে। নজর? মা, তুমিও ওসব পুরনো কথা বিশ্বাস করো? নজর লাগলে কি চুল পড়া বেড়ে যাবে? শুধু মানুষের নজর না মা, আরো অনেক কিছুর নজর আছে এই গ্রামে। তুই তো জানিস নাসির ছেলেটার কি হলো। তারপর থেকে আমার বুকটা সবসময় কাঁপে। তোর চুলগুলো বড্ড সুন্দর, ঠিক গল্পের মতো। কোন গল্পের মতো? না, কিছু না। তুই চুলটা বেঁধে ঘরে আয়, আমি তোর জন্য নাস্তা বানাচ্ছি। নাজমা বেগম রান্নাঘরের দিকে চলে যান। স্যার, আপনি কি সত্যি মনে করেন ওই জমিদার বাড়িতে কিছু নেই? কিছু তো আছেই। একটা পুরনো ভাঙা বাড়ি, অনেক মাকড়সার জাল, বাদুর আর ইঁদুর আছে। কিন্তু যা নেই তা হলো ভূত বা শাকচুন্নি। কিন্তু নাসির ভাইয়ের যা হলো, গ্রামের সবাই তো ওটাই বলে। শিমু শোনো, ভয় থেকে অনেক কিছু জন্ম হয়। হতে পারে নাসির ছেলেটা রাতে অন্ধকারে ওই ভাঙা বাড়িতে গিয়ে কোনো বিষাক্ত সাপের কামড়ে মারা গেছে, বা হয়তো পা পিছলে কুয়োয় পড়ে গিয়েছিল।
গলার দাগটা অন্য কিছুরও হতে পারে। মানুষ ভয় থেকে গল্প তৈরি করে। কিন্তু সবাই তো নিশ্চিত হয়ে বলে। কারণ একটা গল্পকে বিশ্বাস করা সহজ, সত্যিটা খুঁজে বের করা কঠিন। তুমি পড়াশোনা জানা মেয়ে, এসব কুসংস্কার বিশ্বাস করবে না, নিজের উপর বিশ্বাস রাখবে, কেমন? জি স্যার। আমাদের গ্রামের জমিদার বাড়ির কথা শুনেছিস? আরে ধুর, আমি ওসব শাকচুনি ফাকচুনি মানি না, সব বানানো গল্প। তোর এত সাহস থাকলে কাল তো অমাবস্যা, ওই শ্যারা গাছটা একবার ছুঁয়ে আয় দেখি। শুধু ছুঁয়ে আসবে কেন, ওখান থেকে একটা ডাল ভেঙে নিয়ে আসবো, তোরা সবাই দেখবি। বাজি রইল 100 টাকা। পারবিস? থাক না, কাজটা ঠিক হবে না। আরে ভয় পাস কেন, দেখিস আমি ঠিক ফিরে আসবো। পরদিন সকালে পারভেজ না ফেরায় কয়েকজন গ্রামবাসী জমিদার বাড়ির কুয়োর পাশ থেকে তার আতঙ্কিত মুখ আর গলায় কালো দাগসহ নিথুর দেহ উদ্ধার করে। দেখেছিস, আমি তোকে কি বলেছিলাম, ওই অভিশাপ সত্যি। ওই শয়তানটা গ্রামের সব ভালো ছেলেদের কেড়ে নিচ্ছে। মা, আমার খুব ভয় করছে। আজ থেকে তুই আর চুল খোলা রাখবি না, এক মুহূর্তের জন্যও না। আমি তোর চুল শক্ত করে বেঁধে দেব, ওই শয়তানের নজর যেন তোর চুলের উপর না পড়ে। শিমু কোনো প্রতিবাদ করে না। খোকন মাস্টারের যুক্তিবাদী কথাগুলো তার কাছে এখন ফাঁকা বলি বলে মনে হয়। কি আশ্চর্য, একটা পাখি ডাকও শোনা যাচ্ছে না, চারদিকটা কেমন চুপচাপ। ওফ, ঘুম আসছেই না, কেন এমন হচ্ছে? এক সময় সে ঘুমিয়ে পড়ে আর ঘুমের মধ্যে এক অদ্ভুত স্বপ্ন দেখে। কিরে, এখনো তৈরি হসনি? কি এত দেখছিস আয়নায়? মা, আমার চুলগুলো কি আগের চেয়ে আরো কালো হয়েছে? কিসব বলছিস? যেমন ছিল তেমনই আছে। তোর কি হয়েছে বলতো? কদিন ধরে তোকে কেমন অন্যরকম লাগছে। কিছু হয়নি আমার, তুমি সব সময় শুধু চিন্তা করো। শিমু বদলে যেতে শুরু করে, সে আগের চেয়ে অনেক বেশি চুপচাপ হয়ে যায়। নাজমা ভাবি, শিমু কোথায়? ও কয়েকদিন ধরে পাঠশালায় যাচ্ছে না, শরীর খারাপ নাকি? কি বলবো, শরীর তো ঠিকই আছে, কিন্তু সারাদিন ঘরে বসে থাকে, শুধু চুল আঁচড়ায় আর কিসব বিড়বিড় করে। আমি কি ওর সাথে একটু কথা বলতে পারি? দেখুন, যদি আপনার কথা শুনি। শিমু, কেমন আছো? যেমন দেখছেন। তুমি পাঠশালায় যাচ্ছ না কেন? তোমার বন্ধুরা তোমার কথা জিজ্ঞেস করছিল। ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? কোনো সমস্যা আমাকে বলতে পারো? আমার চুলগুলো সুন্দর না মাস্টার সাহেব? হ্যাঁ, খুব সুন্দর, কিন্তু তাহলে আর সমস্যার কথা বলছেন কেন? যার এত সুন্দর চুল থাকে তার কি কোনো সমস্যা থাকতে পারে? খোকন মাস্টারের বুকের ভেতরটা হিম হয়ে যায়, সে আর কোনো কথা না বাড়িয়ে বেরিয়ে আসে। হাশেম চাচা, আমাকে বিমলা বানুর পুরো ঘটনাটা খুলে বলতে হবে। বসো মাস্টার, আমি প্রথম থেকে বুঝতে পেরেছি ওই শাকচুনির নজর পড়েছে মেয়েটার উপর। সুন্দর চুলের মেয়ে সে সহ্য করতে পারে না, তার হিংসে হয়। সে চায় ওই চুল তার একার হোক। শিমু মেয়েটার কপালে অনেক খারাপ কিছু আছে। খোকন সব শুনে, তার যুক্তিবাদী মন এখনো দ্বিধায়, কিন্তু শিমুর পরিবর্তন তাকেও ভাবিয়ে তোলে। আমি তো পাশের গ্রামে যাচ্ছি মা, দরজাটা ভালো করে বন্ধ করে দিবি। আমি না ফেরা পর্যন্ত বাইরে একদম বের হবি না। আচ্ছা। নাজমা বেগম চলে যাওয়ার পর শিমু দরজা বন্ধ করে, কিন্তু তার মনে হতে থাকে কেউ যেন তাকে ডাকছে। কে? কে ডাকছো আমায়? কি চাও তুমি? এই চুল, এই চুলই সব, এই চুল আমাকে ডাকছে। কে তুমি?
আয়, এদিকে আয়, ভয় পাস না। তোর চুলগুলো কি সুন্দর, ঠিক আমার মতো। আমার খুব একা লাগে। আয়, আমি তোর চুল আঁচড়ে দিই। আমি যেতে পারবো না, মা বারণ করেছে। মা কি বোঝে? এত সুন্দর চুল কি ঘরে আটকে রাখার জন্য? আয়, কাছে আয়, দেখ তোর জন্য কি এনেছি। নে, আমার চুল নে, তোর চুলের সাথে মিলিয়ে নে, তাহলে আর আমাদের একা লাগবে না, আমরা এক হয়ে যাব। বাঁচাও, মা! বোকামি, আজ থেকে তোর এই সুন্দর শরীরটা আমার, তোর এই কালো চুল আমার। আমি আবার বাঁচবো, আমি আবার আমার চুল ফিরে পাবো। পরদিন সকালে নাজমা বেগম বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা খোলা। শিমু, মা, তুই কোথায়? যাক, সৃষ্টিকর্তা রক্ষা করেছেন, হয়তো ভুল করে দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়েছে। এ কি, গাটা তো বরফের মতো ঠান্ডা। সকাল হয়ে গেছে, আমার খুব খিদে পেয়েছে মা। তুই বস, আমি খাবার আনছি। দেখেছিস, মেয়েটার হাঁটা দেখেছিস? যেন জমিদার বাড়ির বেগম যাচ্ছে। ওর চোখের দিকে তাকাতে পারিস? আমার তো ভয়ে গা ছমছম করে। শিমু, দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। কি কথা? তুমি এমন কেন করছো? গ্রামের সবাই তোমাকে ভয় পাচ্ছে। তোমার মা দিনরাত কাঁদছে। ভয় পাচ্ছে কেন? ভয় পাওয়ার কি আছে? আমার চুলগুলো সুন্দর না মাস্টার সাহেব? শিমু, এটা তুমি নও, দয়া করে তুমি বোঝার চেষ্টা করো। আমি কে সেটা না জানাই আপনার জন্য ভালো। নিজের চরকায় তেল দিন মাস্টার, নইলে এই গ্রামে আপনার মাস্টারি করা ছুটে যাবে। কিছুদিন পর আবার গ্রামের এক যুবককে নদীর ধারে মৃত অবস্থায় পাওয়া যায়। নাজমা আপা, আপনার মেয়েকে গ্রাম থেকে বের করে দেন। ও একটা ডাইনি, ও আমাদের ছেলেদের মেরে ফেলছে। ওকে আর গ্রামে রাখা যাবে না, ওই শাকচুনিকে আমরা পুড়িয়ে মারবো। দোহাই লাগে তোমাদের, আমার মেয়েকে মেরো না, ও কিছু করেনি। ওই শয়তানটা ওর শরীর দখল করেছে, আমার মেয়েটা নির্দোষ। থামুন আপনারা, আপনারা যা করতে চাইছেন সেটা আরেকটা অন্যায় হবে। শিমু সত্যিই নির্দোষ। আমাদের আসল শয়তানটাকে তাড়াতে হবে, শিমুকে নয়। কিভাবে তাড়াবে মাস্টার? তোমার কাছে কি কোনো উপায় আছে? উপায় একটা বের করতেই হবে। আমাকে শুধু 3টা দিন সময় দিন। এর মধ্যে যদি আমি কিছু করতে না পারি, আপনারা যা ভালো বুঝবেন তাই করবেন। মাস্টার, কাজটা খুব কঠিন, প্রায় অসম্ভব। অতৃপ্ত আত্মা যখন কারো শরীর দখল করে, তখন তাকে সারানো সহজ নয়। কিন্তু কোনো না কোনো পথ তো থাকবেই চাচা। আপনি বলুন, আমাদের কি করতে হবে? অন্যায়ভাবে যাদের মৃত্যু হয়, তাদের আত্মা দুটো জিনিসের সাথে বাধা থাকে। এক, তাদের মৃত্যুর স্থান। 2, তাদের সবচেয়ে প্রিয় কোনো বস্তু বা অসমাপ্ত কোনো ইচ্ছা। বিমলা বানুর আত্মা বাধা আছে ওই জমিদার বাড়ির কুয়ো আর তার চুলের সাথে। তাহলে উপায়? তাকে মুক্তি দিতে হলে তার অসমাপ্ত কাজ শেষ করতে হবে। কিন্তু তার চেয়েও বড় কথা, তার ক্রোধকে শান্ত করতে হবে। তার স্বামী তার উপর যে চরম অন্যায় করেছিল, সে অন্যায়ের একটা প্রতিকার প্রয়োজন। সে সম্মান চায়। অনেক বছর আগে অন্যায়ের প্রতিকার এখন কিভাবে সম্ভব? জমিদার তো কবে মারা গেছে। জমিদার মরেছে, কিন্তু তার কৃতকর্মের সাক্ষী রয়ে গেছে। আমি আমার দাদার কাছে শুনেছি, জমিদার জব্বার চৌধুরী তার জীবনের শেষ দিকে অনুশোচনায় প্রায় পাগল হয়ে গিয়েছিল। সে নাকি একটা ডায়েরিতে লিখত, যেখানে তার সব পাপের কথা লেখা ছিল। ডায়েরি? সেই ডায়েরিটা এখন কোথায় পাওয়া যেতে পারে? ওই অভিশপ্ত জমিদার বাড়ির ভেতরেই। না, ওই বাড়িতে যাওয়া মানে সাক্ষাৎ মৃত্যু ডেকে আনা। কিন্তু এছাড়া তার কোনো পথ নেই। শিমুকে বাঁচাতে হলে এই ঝুঁকি আমাদের নিতেই হবে।
খোকন ভাই, আমার কিন্তু গা ছমছম করছে। এখান থেকে তো কেমন একটা পচা গন্ধ আসছে। ভয় পেও না আজম, আমরা একা নই, আর আমরা একটা ভালো কাজের জন্য এসেছি। মনে সাহস রাখো। এসেছিস? মৃত্যুর স্বাদ নিতে এসেছিস? আয়, সবাই আয়। আজ আমার চুরির ফাঁদে তোদের সবার দাফন হবে। কেউ ভয় পাবে না। মনে সাহস রাখো আর সৃষ্টিকর্তার নাম স্মরণ করো। তোমরা বাইরে পাহারা দাও, আমি আর আজম ভেতরে যাচ্ছি। খোকন ভাই, এই বাড়িতে এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না। চলুন তাড়াতাড়ি কাজ ছেড়ে কেটে পড়ি। আজম, এটা ভাঙতে হবে। হয়তো এর ভেতরেই ডায়েরিটা আছে। দুজন মিলে অনেক চেষ্টার পর সিন্ধুকের মরচে ধরা তালাটা ভাঙে। ভিতরে ধুলো মাখা একটা চামড়ায় বাঁধানো পুরনো ডায়েরি ছিল। কাজ হয়ে গেছে, চলো এখান থেকে। পাতাগুলো সব হলদে হয়ে গেছে, অনেক জায়গায় লেখা অস্পষ্ট, কিন্তু যা পড়া যাচ্ছে। শুনুন, আজ 10 বছর বিমলা বানু আর নেই। আমি তাকে হত্যা করেছি। তার চুল ছিল তার গর্ব, তার প্রাণ, তার ভালোবাসা। আমি সেই প্রাণটি কেড়ে নিয়েছি। লোকে ভাবে সে অসুস্থ হয়ে মারা গেছে, কিন্তু আমি জানি রোজ রাতে সে স্বপ্নে আসে, আমাকে তার চুল দেখায় আর কাঁদে। সে মুক্তি চায়। তার আত্মা এখনো এই বাড়িতেই ঘুরে বেড়ায়। বেচারির উপর কি অত্যাচারী না হয়েছে? চাচা, এখানে আরো কিছু লেখা আছে। আমার বিমলা বানু ছিল ভীষণ অভিমানী, ছোট বিষয়েও রাগ করত, আর আমি ভালোবাসতাম তার অভিমান ভাঙাতে। আমার দেওয়া একজোড়া রূপর ক্লিপ ছিল ওর সবচেয়ে প্রিয় জিনিস। মরে যাওয়ার আগে ক্লিপ দুটো পুঁতে রেখে গেলাম শেওড়া গাছের গোড়ায়। যদি কেউ আমার পাপ জানে, সেই জন্য আমার হয়ে বিমলার কাছে ক্ষমা চায়। সম্মান না পেলে বিমলার অভিমান কখনো ভাঙবে না। পেয়ে গেছি মাস্টার, আমরা পথ পেয়ে গেছি। তাকে তার প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে হবে। তার স্বামীর অন্যায়ের কথা গ্রামের সবার সামনে স্বীকার করতে হবে। ঠিক বলেছেন চাচা, কাল সকালে আর একটা বিহিত করতে হবে। কি হলো মাস্টার? তুমি না বলেছিলে আজ একটা বিহিত করবে? হ্যাঁ, করব, কিন্তু তার আগে আপনাদের সবাইকে কিছু কথা শুনতে হবে। এই মেয়ে শিমু, ও নির্দোষ। আর ওই বাড়িতে যে আছে সে কোনো শয়তান নয়। সে এক অবহেলিত প্রতারিত নারী, যে এখন শাকচুন্নি হয়ে আছে। এখন আমাদের শেষ কাজটি করতে হবে। বিমলা বানু, আমরা এই গ্রামের সবাই আপনার স্বামী জমিদার জব্বার চৌধুরী হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। তিনি অন্যায় করেছেন। আমরা এতদিন আপনাকে ভুল বুঝেছি। আপনার এই রূপ, আপনার এই চুল অনেক মায়াবী। আমরা আজ আপনাকে আপনার প্রাপ্য সম্মান ফিরিয়ে দিচ্ছি। এই নিন আপনার প্রিয় জিনিস। আপনি দয়া করে আমাদের ক্ষমা করুন। আপনি মুক্তি গ্রহণ করুন। তোমাদের আমি মাফ করে দিলাম। তোমাদের কারণে আজ আমি কষ্টের জীবন থেকে মুক্তি পেলাম। ধন্যবাদ।